নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্পের গলায় ইসরায়েলের ফাঁস, ইরানের হাতেই আছে তুরুপের তাস। তারপর কেমন কাটালে দোল? আমার দোল ঘরেই কাটলো, নিজেদের মধ্যে একটু আবির খেললাম, এই যা। তোর কেমন কাটলো বল? আমার তো দারুণ দোল কেটেছে, রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাহ, তা এখন শরীর ঠিকঠাক? একেবারেই ফিট। তা আজকে কি খবর দেবে? আমরা যখন দোল খেলছিলাম তখন বিশ্বজুড়ে কি চলছিল বলতো? যুদ্ধ চলছিল, এখনো তো হচ্ছে। বিশ্বজুড়ে যখন বিশ্বযুদ্ধের দামামা বাজছে তখন আর অন্য কিছু নিয়ে খবর কি করে দিই? তা ঠিকই বলেছো। তা কি হচ্ছে এখন ইরান আর ইসরায়েল যুদ্ধে? যুদ্ধ তো আর ইরান ইসরায়েলের নয়, ইসরায়েল আমেরিকার যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ইরানের যুদ্ধ। গোটা পশ্চিম এশিয়া জুড়ে তো কাতারে কাতারে মিসাইল পড়ছে। তা তো পড়ছেই। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল খামেনেইকে মেরে দিলেই ইরান মাথা নত করবে, কিন্তু তা হলো না। আমেরিকার অনেক সেনাঘাঁটি ধ্বংস করেছে ইরান। ইরান দাবি করেছে প্রায় 27টা আমেরিকান এয়ারবেস ধ্বংস করেছে তারা। সবচেয়ে উল্লেখযোগ্য কাতারের আল উদেইদ এয়ারবেস। কত কোটি টাকা ধাক্কা খেয়েছে আমেরিকা জানিস? না, কত কোটি টাকা? যুদ্ধের প্রথম 2-3 দিনেই আমেরিকা প্রায় 18,328 কোটি টাকা ধাক্কা খেয়েছে। তার মধ্যে আল উদেদ এয়ারবেসের অত্যাধুনিক রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। ইসরায়েল তো ইরানের কোথায় কোথায় হামলা চালিয়েছে বলছে, কিন্তু ইরান ইসরায়েলের কোথায় হামলা চালিয়েছে তা জানা যাচ্ছে না। আন্তর্জাতিক মিডিয়া ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ে কিছু বলছে না। সবচেয়ে বড় কথা কি জানিস? কি বলতো? ভারত মহাসাগরে ঢুকে ভারতের নাকের ডগা এসে আমেরিকান সাবমারিন ইরানের একটা যুদ্ধ জাহাজ আইরিস ডেনা ধ্বংস করে দিল। সবচেয়ে বড় কথা, ইরানের এই যুদ্ধ জাহাজ ভারতের অতিথি হিসেবে ভারতে এসেছিল। ভারত থেকে ফেরার পথে ধ্বংস করলো আমেরিকা। সে কি, ভারতের অতিথি হিসেবে এসে ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গেল? হ্যাঁ, এখানে এই দুটো প্রশ্ন উঠছে। প্রথম, ভারত কি জানতো না যে ভারতের জলসীমার এত কাছে মার্কিন সাবমারিন ঢুকে পড়েছে? আর দ্বিতীয়, আমেরিকা ভারতের অতিথি দেশের জাহাজকে আক্রমণ করবে, এই তথ্য কি দিল্লির কাছে ছিল? বাপরে, তুমি আমাকে সবটা ডিটেলসে বলো তো যে এখন অবধি কি হলো। তুই নিজেই দেখে নে কিভাবে ফুটছে পশ্চিম এশিয়া। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে পশ্চিম এশিয়া আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ভিতরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, আর উপসাগরীয় অঞ্চল লেবানন ও ইরাকেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে। ইরানের সরকারি সূত্র জানাচ্ছে 5 দিনের হামলায় অন্তত 1045 জন নিহত হয়েছেন এবং 6000-এর বেশি মানুষ আহত। ইরানের বিদেশ মন্ত্রক অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশের 33টি অসামরিক জায়গায় হামলা চালিয়েছে। এর মধ্যে হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা, তেহরানের গ্র্যান্ড বাজার এবং ঐতিহাসিক গোলেস্তান প্যালেসও রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেইনি নিহত হওয়ার পর সুপ্রিম লিডার হিসেবে তাঁর ছেলে মোজতবা খামেইনির নাম উঠে আসছে। বলা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যে দক্ষিণ এশিয়াতেও বড় সামরিক আগ্রাসনের খবর এসেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে একটি মার্কিন সাবমেরিন ইরানের যুদ্ধ জাহাজ আইরিস ডেনাকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে। জাহাজটিতে প্রায় 180 জন নাবিক ছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জনকে উদ্ধার করেছে এবং 87টি মৃতদেহ উদ্ধার করেছে। আরও অনেকে নিখোঁজ। উল্লেখযোগ্যভাবে এই যুদ্ধ জাহাজটি কয়েকদিন আগেই ভারতের বিশাখাপত্তনমে মিলান নামের আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছিল। মধ্যপ্রাচ্যের অন্যান্য এলাকাতেও উত্তেজনা বাড়ছে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপক যুদ্ধ চলছে। ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে ড্রোন হামলার খবর মিলেছে। উত্তর ইরাকের কুর্দি বাহিনীও সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা করেছে। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়, ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। গালফ দেশগুলিতেও প্রভাব পড়ছে। সৌদি আরব জানিয়েছে রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানি ড্রোন হামলা হয়েছে। দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশের এলাকা খালি করছে কাতার। কুয়েতের কাছে একটি তেলবাহী জাহাজের কাছে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। এদিকে মার্কিন সেনেটে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 53-47 ভোটে জয়লাভ করেছেন। যুদ্ধের জন্য ট্রাম্পের আর মার্কিন কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই। তবে মার্কিন জনমত এই যুদ্ধের পক্ষে নয়। একটি সমীক্ষায় দেখা গেছে মাত্র 25% মানুষ এই হামলাকে সমর্থন করছেন। চীন ইতিমধ্যেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। স্পেনও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণ আন্তর্জাতিক আইন ও একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসনের উদাহরণ। এর ফলে শুধু ইরান নয়, গোটা পশ্চিম এশিয়াকেই এখন আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
আমেরিকা কি যুদ্ধ চালিয়ে যাবে? তেমনটাই হুঁশিয়ার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে একটা ব্যাপার আছে। কি ব্যাপার বলো তো? আমেরিকা ভেবেছিল 4-5 দিন যুদ্ধ করলে আর খামেনেইকে মেরে দিলেই ইরান ওদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু তা হলো না, তাই তো? হলো তো নাই, বরং উল্টোটা হলো। খামেনেই শুধু ইরানের সুপ্রিম লিডার ছিলেন না, বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের আয়াতোল্লাহ ছিলেন তিনি ছিলেন গোটা বিশ্বের শিয়া সম্প্রদায়ের মার্জা আল তাকলিদ, অন্যতম প্রধান ধর্মগুরু। শিয়াদের কাছে শাহাদাত বা শহীদ হওয়া ধর্মীয় আবেগের বিষয়। কারবালার যুদ্ধে ইমাম হোসেন ইবন আলীর শাহাদাত শিয়া সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্যপূর্ণ ঘটনা। খামেনেইর মৃত্যুর পর গোটা বিশ্বজুড়ে তাই আরো বেশি আলোড়ন পড়েছে। সেই কারণে ইরান শেষ পর্যন্ত যুদ্ধ করে যাবে? একেবারেই তাই। ইরান শুধু দেশের নেতা হারায়নি, ইরান তাদের অন্যতম প্রধান ধর্মগুরুকে হারিয়েছে। আমেরিকা ইসরায়েলের কথায় যুদ্ধ লড়তে গিয়ে ফেঁসে গেছে বলছো? একেবারেই তাই। ইসরায়েল এতদিন নিজেদের আয়রন ডোম অপ্রতিরোধ্য বলে এসেছে, সেই ধারণা ভেঙে গেছে। একা যুদ্ধ করতে গেলে ইরানের সঙ্গে পেরে উঠত না ইসরায়েল, তাই আমেরিকা। কি হতে পারে বলো তো? খামেনেইর মৃত্যুতে ইরানের মানুষ সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করতে পারে। একসময় আফগানিস্তানের সোভিয়েত রাশিয়ার বিরোধিতা করার জন্য তালিবানের জন্ম দিয়েছিল আমেরিকা। পরে সেই তালিবানের সশস্ত্র প্রতিরোধেই কিন্তু আমেরিকাকে আফগানিস্তান ছাড়তে হয়। আমেরিকা ফেঁসে গেছে বলছো? একেবারেই তাই। আমেরিকার আত্মবিশ্বাসের খুব একটা জোর নেই। এই দেখ, ডিক্যাপিটেশন মার্কিন রণনীতিতে খুব পরিচিত একটা শব্দ। পশ্চিম এশিয়ার যুদ্ধনীতিতে শত্রুপক্ষের নেতৃত্বকে হত্যা করার কৌশল নতুন নয়, বহুবার এই কৌশল ব্যবহার করা হয়েছে। কিন্তু ইতিহাস বলছে এই পথ খুব কম ক্ষেত্রেই স্থিতি বা শান্তি এনে দিয়েছে, বরং অনেক সময় তা আরও বড় অস্থিরতা তৈরি করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেইনিকে হত্যার ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন। কিন্তু এই দাবি বাস্তবের সঙ্গে পুরোপুরি মেলে না। খামেনেই ছিলেন ৮৬ বছরের এক বৃদ্ধ নেতা, যিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং তার উত্তরাধিকার নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছিল। ফলে তাকে হত্যা করা সামরিক দিক থেকে খুব বড় কৃতিত্ব নয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, একজন নেতাকে হত্যা করলেই যে সংশ্লিষ্ট রাষ্ট্র বা আন্দোলন দুর্বল হয়ে পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে এর ফলে আরও কঠোর ও উগ্র নেতৃত্ব ক্ষমতায় আসে। এর উদাহরণ ইরাক। মার্কিন আগ্রাসনের পর ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু তাতে ইরাকে স্থিতিশীলতা আসেনি, বরং ক্ষমতার শূন্যস্থান তৈরি হয় এবং সেই সুযোগে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী হয়ে ওঠে। পরে সেই অস্থিরতার মধ্যেই উত্থান ঘটে জঙ্গি সংগঠন আইসিসের। একই অভিজ্ঞতা দেখা গেছে প্যালেস্তাইনের সংগঠন হামাসের ক্ষেত্রেও। ২০০৪ সালে ইসরায়েল হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনকে হত্যা করে। পরে তাঁর উত্তরসূরি আবদেল আজিজ আল রান্টিসিকেও হত্যা করা হয়, কিন্তু তাতেও হামাস দুর্বল হয়নি, বরং পরে সংগঠনের নেতৃত্বে উঠে আসেন ইয়াহিয়া সিনওয়ার। ইয়াহিয়াই ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। একইভাবে হিজবুল্লাহ সংগঠনের নেতা হাসান নাসারাল্লাহ ক্ষমতায় আসেন তাঁর পূর্বসূরি আব্বাস আল মুসাবিকে হত্যা করার পর। এই ইতিহাস থেকে একটা বিষয় পরিষ্কার, নেতৃত্বকে হত্যা করে কোনো রাজনৈতিক ধারণা বা আন্দোলনকে শেষ করা যায় না, বরং অনেক সময় তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, খামেইনির হত্যাকাণ্ডে আসলে লাভ কার? ইসরায়েলের রাজনৈতিক সংকটে থাকা নেতানিয়াহুর জন্য এটি একটি তাৎক্ষণিক রাজনৈতিক লাভ হতে পারে। যুদ্ধের আবহ তৈরি করে তিনি দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলি আড়াল করতে চাইছেন। অন্যদিকে ট্রাম্প এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছেন যা বহু আমেরিকানের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। অর্থনৈতিক চাপের সময় দূরদেশে যুদ্ধ চালাতে বিপুল অর্থ ব্যয় করা মার্কিন জনগণের মধ্যেও অস্থিরতা তৈরি করেছে। খামেইনির শাহাদাত শিয়া প্রধান ইরানের জন্য এক প্রকার ধর্মযুদ্ধের উস্কানি। ট্রাম্প বলছেন আরও মার্কিন সেনা প্রাণ হারাতে পারে। সহজ ভাষায় মার্কিন প্রেসিডেন্টও বুঝে গেছেন খুব সহজে ইরানকে দমানোর যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা ভুল। নেতৃত্ব হত্যা কোনো স্থায়ী সমাধান নয়। পশ্চিম এশিয়ার জটিল রাজনীতিতে এই ধরনের পদক্ষেপ প্রায়ই আরও বড় অস্থিরতার পথ তৈরি করে। তাই এই ঘটনাকে সাফল্য বলে প্রচার করা সহজ হলেও তার দীর্ঘমেয়াদী ফলাফল অত্যন্ত অনিশ্চিত এবং বিপজ্জনক হতে পারে। বিশ্বজুড়ে অর্থনীতির টালমাটাল হয়ে যাবে তো? হয়ে তো যাবেই। ইরানের সবচেয়ে বড় অস্ত্র কি জানিস? কি গো, মিসাইল? না, ইরানের ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ইরানের। পূর্ব বিশ্বের সঙ্গে পশ্চিমের যোগাযোগের মাধ্যম এই হরমুজ প্রণালী। আর অন্যদিকে এডেন উপসাগরের দিকে পরোক্ষভাবে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী সহজেই আক্রমণ করতে পারে। এই দুটো দিক বন্ধ হলে পূর্ব ও পশ্চিমের যোগাযোগ বন্ধ হয়ে যাবে? একেবারেই তাই।
ইরান 2রা মার্চ থেকে হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু রাশিয়া আর চীনের জাহাজ হরমুজ প্রণালী ক্রস করতে পারবে। বাপরে, এতে তো ব্যাপক প্রভাব পড়বে অর্থনীতিতে। সবচেয়ে বড় প্রভাব পড়বে তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার তেল আসে, এশিয়া থেকে তেল ইউরোপ আমেরিকায় যায়। তেলের দাম তো আকাশ ছোঁয়া হবে। তেলের দাম কি হবে তা তো পরের কথা, তেল আসবে কি করে সেটা ভাব। আর ইরান কোনো মতেই আত্মসমর্পণ করবে না, তাই তো? আত্মসমর্পণ নয়, শাহাদাত। ইরান শিয়া দেশ, ওদের ধর্মীয় রাজনীতিতে আত্মসমর্পণ নেই। তাহলে এবার ভবিষ্যৎ বলা যাচ্ছে না, তবে এরকমই চলতে থাকলে সব দেশকে কোনো না কোনো পক্ষ নিতে হবে। ভারত তো ইতিমধ্যে ইসরায়েল আর আমেরিকার পক্ষে কথা বলছে, ইরানের বিষয়ে চুপ। একেবারেই তাই। ভারত যে কূটনীতির আশ্রয় নিয়েছে সেই কূটনীতি আত্মসমর্পণের কূটনীতি। ভারতের শক্ত কূটনৈতিক অবস্থান আর নেই। বিরোধীরা বলছে পাপেট হিসেবে কাজ করছে ভারত মার্কিন ইসরায়েল জোটের কাছে। খুব জটিল পরিস্থিতি। চলো এবার শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।